সালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্টুডেন্টদের জন্য আপডেট তথ্যভিত্তিক এই আলোচনায়। 24শে জুলাই কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সকল ভিসা অফিসার বা ইমিগ্রেশন অফিসারদেরকে নতুন করে ইনস্ট্রাকশন পাঠিয়েছে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনগুলোকে আরও বেশি ডিপলি স্ক্রুটিনি করার জন্যে কোন কোন বিষয়গুলোকে তারা বেশি ফোকাস করবে সেই বিষয়গুলো তুলে ধরবো আজকের আলোচনায়। এই বিষয়গুলো আপনারা কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটেও পাবেন আপনারা নিজেরা ঘাটাঘাটি করলে। আর এখানে যারা অলরেডি স্টুডেন্ট হিসেবে কানাডাতে অবস্থান করতেছেন, যাদের এক্সটেনশনের প্রয়োজন হবে, দেখা গেলো যে তিনি 4 বছরের অনার্স করতে এসেছেন, তো ভিসার মেয়াদটা হয়তো শেষ হয়ে যাবে, নতুন করে এক্সটেনশন করতে হবে, সেক্ষেত্রেও তাদের যাচাই বাছাইগুলো আগের থেকে অধিকতর টাফার সিস্টেমে করা হবে। সব কিছু মিলিয়ে আজকের আলোচনাটি স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসবেন সেই স্টুডেন্টদের এবং গার্ডিয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো ফলো করলে হয়তোবা ভিসার যে জার্নি সেটা অনেকটা স্মুথ হবে, এটা আমরা প্রত্যাশা করি। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডা টাইটেন্স ফিনান্সিয়াল চেকস ফর স্টাডি পারমিটস। রিসেন্টলি আপনারা দেখেছেন অস্ট্রেলিয়াতে ভিসার রিফিউজাল অনেক বেড়ে গেছে। ইউকেতেও এখন ভিসার ইন্টারভিউ অনেক কড়াকড়ি আরোপ করতেছে। ভিসার ইস্যু অনেক কমে গেছে, যেগুলো আগে প্রত্যাশাই করা যেত না। সেক্ষেত্রে কানাডা আগের মতোই আছে, কিন্তু কানাডাও মূলত জেনুইন স্টুডেন্ট চেকের বিষয়টিকে আরও কড়াকড়িভাবে যাচাই বাছাই করবে। এই কারণে যারা কানাডাতে আসবেন পড়াশোনা করতে খুব ভালো করে খেয়াল করবেন এই বিষয়গুলো, যাতে করে আপনারা এখানে সমস্যায় না পড়েন। Applicants for Canadian study permits now face tougher financial checks. The Immigration Department detailed the stricter assessment process on the government website in instruction to officers updated July 24, 2026. তো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অনেক বিষয়ে কিছু কিছু বিষয় কড়াভাবে দেখা হয়, কিছু বিষয় হালকাভাবে নেওয়া হয়। তো এই জায়গাতেই অ্যাসেসমেন্ট প্রক্রিয়াগুলোকে আরও বেশি এখানে শক্তপোক্ত করবে কানাডা গভর্নমেন্ট। সেক্ষেত্রে জেনুইন স্টুডেন্ট যারা প্রকৃতপক্ষে যাদের ফান্ড অ্যারেঞ্জমেন্ট করা আছে, সেটা আপনারা যেভাবে করুন না কেন, ব্যাংক লোন নিয়ে হোক বা যেটাই হোক না কেন, বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং সোর্সগুলো ভালোভাবে ক্লিয়ার করতে হবে। The updated instructions study permits assessing the application direct officer to scrutinize the amounts and source of applicants funding and state that in all cases the source of funds must be assessed. তো যে সোর্স থেকে আপনারা এখানে টাকা পাঠাচ্ছেন বা যে সোর্স থেকে ব্যাংকের ব্যালেন্সটা অ্যারেঞ্জ করেছেন, সেই সোর্সগুলো কতটুকু অথেন্টিক, সেই সোর্সগুলোর এগেনস্টে আপনি কি ডকুমেন্টস দিচ্ছেন, এগুলোর যাচাই বাছাইগুলো অনেক বাড়ানো হবে। দি আপডেটেড ইনস্ট্রাকশনস অলসো স্পেসিফাই উইদাউট কোয়ালিফিকেশন দ্যাট রিভিউইং অ্যান্ড ভেরিফাইং supplementary individual or family financial and employment documentation may be necessary to ensure that only genuine students capable of supporting themselves for the full duration of their program of studies are granted study permits. এখন দেখা গেল আপনি হয়তো কিছু ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করলেন, যদি ভিসা অফিসারের কাছে সেটা জেনুইন মনে না হয়, আপনার অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ করে অনেকগুলো নোট দিবে। সেই নোটের এগেনস্টে আপনি ব্যাখ্যা এবং সাপোর্টিং ডকুমেন্টগুলো আরও স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে এবং অ্যাডিশনাল ডকুমেন্ট এখানে অ্যাড করতে হবে। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা পুনরায় তারা বিবেচনা করে ভিসার একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। The previous version of the instructions suggested digging into supplementary documentation only in some very high-risk environments, a qualifying phrase that has been deleted in the update. তো এখন তারা শুধুমাত্র কিছু ডকুমেন্টকে হাই রিস্ক এনভায়রনমেন্টসের মধ্যে নিবে না, তারা ম্যাক্সিমাম বিশেষ করে ফান্ডিংয়ের সোর্সগুলোকে সিরিয়াসলি যাচাই বাছাই করবে। দি মোস্ট রিসেন্ট আপডেট অলসো স্পেসিফাইজ দ্যাট অফিসার্স discretion to request additional supporting documents is to be exercised based on the facts of the application rather than based on the known incidence of indigent and non-bona fide applicants, as had been written in previous version. For proof of funds documentation, the updated instructions suggest 6 months of bank statements including the month or month prior
to when the application was submitted, where the previous version of the instructions had listed simply the past 4 months of bank statements. তো আগে কমনলি যে বিষয়টি ছিল সেটা হলো 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলেই হতো। সেক্ষেত্রে এখন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন। যে সময় আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতেছেন তার 6 মাসের আগে থেকে ব্যাংক স্টেটমেন্ট দিবেন। তো এক্ষেত্রে যারা অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন তাদের এই বিষয়গুলোকে ভালো করে খেয়াল করতে হবে। আপনি যদি প্ল্যান করেন যে জানুয়ারি ইনটেকে আপনি অ্যাপ্লাই করবেন, নিঃসন্দেহে এতক্ষণে আপনার ব্যাংক স্টেটমেন্ট করা হয়ে গেছে, কারণ এখন অলরেডি জুলাই শেষ। এমনটাই আমরা বুঝতেছি নতুন ইনস্ট্রাকশনে। কেউ যদি ব্যাংক আগে থেকে অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে তাদেরকে আমরা বলবো যে আপনি পরের ইনটেকে আবেদন করুন। আপনারা অনেকেই ব্যাংক লোন নিয়ে আবেদন করেন আমরা জানি। তো সেক্ষেত্রে হয়তো আপনার ইন্টারেস্ট একটু বেশি গুনতে হবে, কিন্তু যাতে ভিসার অ্যাপ্লিকেশনটা রিফিউজ না হয় সেক্ষেত্রে আপনি 6 মাস ম্যাচিউর হওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশনে গেলে সে বিষয়টা বেশি সুবিধাজনক হবে। তো একদমই যে হবে না তা না, আপনি হঠাৎ করেই দেখা গেলো যে জমি বিক্রি বা অ্যাকচুয়ালি যদি এরকম হঠাৎ করে কোনো জায়গা থেকে ফান্ড অ্যারেঞ্জ করতে পারেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আগে থেকে ওপেন থাকলেও কিন্তু আপনি হঠাৎ ফান্ড দেখালেন, সে ফান্ডের সোর্সগুলো ক্লিয়ার করলেন, ডকুমেন্টগুলো দিয়ে আপনি প্রমাণ যদি করতে পারেন তাহলে হয়তো সমস্যা পড়বেন না, বা একবার রিফিউজ হলে সেকেন্ড টাইমে পার পেয়ে যেতে পারেন। The updated instructions also say that in the case of study permit renewals, the amount of fund must be assessed based on the first year following the extension. এখানে যারা স্টাডি পারমিটের এক্সটেনশন করবেন, যারা অলরেডি কানাডাতে স্টুডেন্ট হিসেবে আছেন, তারা এক্সটেনশনের ক্ষেত্রে তারা প্রথম বছরের যে ফান্ডগুলো দেখিয়েছিলেন এবং তারা কিভাবে সেগুলো অ্যারেঞ্জ করেছেন সেই হিস্ট্রিগুলো যাচাই বাছাই করা হবে, এবং সেগুলোকে ফেয়ারলি তারা অ্যাসেস করে সেকেন্ড টাইম বা অ্যাসেসমেন্টের আপনার এক্সটেনশনের রেজাল্টগুলো দিবে। এই জন্য তাদেরও কনসার্ন রয়েছে, এক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করতে হবে তাদেরকেও। There are also 2 examples of financial documentation for proof of funds which had not been included in the previous version: pension income and income from rental properties. The example of a bank draft that can be converted to Canadian dollars, which appeared in the previous version, has been removed from the list of example of proof of funds documents. এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যামাউন্টস আনচেঞ্জড। ইউজুয়ালি কানাডা গভর্নমেন্টের সাজেশন সেটা হলো যে আপনি কানাডাতে পড়তে আসবেন, প্রথম বছরের ফুল খরচটা যে আপনি অলরেডি অ্যারেঞ্জ করে ফেলেছেন সেটার ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে, সাথে ইয়ার টিকিট এবং রিটার্ন টিকিটের পরিমাণে যে টাকা আপনার আছে আনুষঙ্গিক খরচ এগুলো দেখাতে হবে। আর আপনি যদি আরও বেশি স্ট্যান্ডার্ড ওয়েতে গভর্নমেন্ট বা ভিসা অফিসারকে বোঝাতে চান যে প্রকৃতপক্ষে আপনাদের গুড অ্যারেঞ্জমেন্ট আছে, তাহলে 2 বছরের এক্সপেন্সগুলো দেখাতে পারলে বেশি সুবিধা হবে। The updated instructions have made no changes to the amount of funds required. Applicants are required to show a fixed amount for a year of financial support on top of the funds required to pay for tuition and travel to and from Canada. This amount varies depending on the size of applicant's family. Member of the applicants intends to study outside the or within the Quebec, and whether the applicant is applying under the standard study permit stream or under a specific initiative such as Francophone Minority Community Student Pilot or an enforced temporary public policy. The amount is typically increased each year proportionate to increase in the cost of living in Canada. For a sole applicant with no family members intending to study outside Quebec under the standard study permit stream, এখানে অ্যাকোমোডেশন খরচ দেখাতে হবে 22,895, এর সাথে যুক্ত হবে টিউশন ফি অ্যাজ অফ দি টাইম অফ রাইটিং অ্যাকর্ডিং টু দি গভর্নমেন্ট, প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট ওই পেজ টু স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস। এ টাইটার রান সিস্টেমে কি বলতেছে? দি আপডেট টু দি স্টাডি পারমিট অ্যাসেসমেন্ট গাইডেন্স comes in the context of increased scrutiny of Canada immigration systems with particular focus on the international student program and the asylum process. আপনারা জানেন অনেক স্টুডেন্টরা কানাডাতে জেনুইন স্টুডেন্ট পরিচয় দিয়ে ঢোকে, এরপরে তারা পড়াশোনা করে না, তারা অ্যাসাইলাম কেস করে। এই সমস্ত কালপ্রিটদের জন্যই মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে, যারা ঘোষণা করে একটা কিন্তু গিয়ে করে আর একটা, তাদের কারণে কিন্তু জেনুইন অনেক স্টুডেন্টরা পরবর্তীতে সমস্যার মধ্যে পড়ে। এই রিপোর্ট পাবলিশড বাই কানাডাস অডিটর জেনারেল অন মার্চ 23, 2026 ফাউন্ড দ্যাট 2023-24 এখানে তারা দেখাচ্ছে যে
1,53,000 স্টুডেন্ট তারা নন কমপ্লায়েন্সের মধ্যে ছিল, অর্থাৎ তারা যেভাবে ডিক্লেয়ার দিয়ে কানাডাতে এন্ট্রি করেছে তারা সেভাবে তাদের স্ট্যাটাস মেনটেন করেনি বা সেভাবে তাদের ফিনান্সিয়াল বিষয়গুলো কমপ্লিট হয় নাই। তো এটা একটা কনসার্নিং ইস্যু, বাট হ্যাড ফান্ডিং টু ইনভেস্টিগেটস অনলি 2,000 কেসেস ইস ইয়ার। On March 26, 2026, Canada's federal government passed major reforms to Canadian immigration law, authorizing the governor-in-council to mass termination applications. আপনারা জানেন যে একটা নতুন বিল পাস হয়েছে যেটা বিল C-12 নামে পরিচিত। এখানে একটা ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে কানাডা গভর্নর জেনারেলের কাছে। তারা যেটা করতে পারে যে কোনো একটা সিস্টেমকে যদি মনে হয় এটা কানাডার জন্য পজিটিভ না, তখন পুরো সিস্টেমটাকে বন্ধ করে দিতে পারে। এবং দেখা গেল বাল্ক অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন যদি দেখা গেল যে সেগুলোর মধ্যে কোনো গোজামিল, সেগুলোকে ক্লোজ করে দিতে পারে। তবে সিঙ্গেল কোনো ব্যক্তিকে এটাকে দিয়ে অ্যাফেক্ট করা হবে না। এটা বাল্ক অ্যামাউন্টের বিষয়ে মূলত এই সিদ্ধান্তগুলো আসবে। Authorizing the governor in council to mass terminate applications and mass cancel immigration documents. The reform also introduced two new asylum bans: a ban on claims filed over a year after an applicant's first entry to Canada, and a ban on claims filed by irregular crosses from the Canada-US border. In June 2026, the Immigration Department published new instructions to officers to assessing language test result, including additional checks such as cross-referring photographs. The number of international students arriving in Canada in 2026 has fallen by 70% relative to 2024, a decrease of 225,335. The compared period runs from January through May. The most recent data available on the government temporary resident numbers web page as of the time of reporting. তো এখানে কানাডাতে 24 সালের তুলনায় 70% কমে গেছে এন্ট্রি 2026 সালে, যেটা 2,25,335 সংখ্যাটা মানে কম এখানে কমে গেছে। তো এইগুলো কমে যাওয়ার পিছনে স্ট্রিক্টার রুলস অলরেডি কানাডা গভর্নমেন্ট কার্যকরী করেছে। অনেক স্টুডেন্টরা রিফিউজ হচ্ছে, তাদের আবার অনেক ভালো করে সাপোর্টিং ডকুমেন্ট সহ রিঅ্যাপ্লাই করলে তারা যদি স্যাটিসফ্যাক্টরি বিষয়গুলো প্রুভ করতে পারে তাহলে তারা ভিসা পাচ্ছে। এমনটা আমরা দেখতেছি প্র্যাকটিক্যালি। এই বিষয়গুলোতে স্টুডেন্টরা এবং গার্ডিয়ান যারা শুনছেন খুব ভালো করে কেয়ারফুল হবেন। অনেক আগে থেকে যদি ব্যাংকের ব্যালেন্সগুলো দেখাতে পারেন তাহলে সেটা একটা গুড ইস্যু হবে। সাথে সাথে সেগুলোর সোর্সটা কি সে মুখে শুধু বলা না, পাশাপাশি সেগুলোর জন্য সাপোর্টিং ডকুমেন্টগুলো দেয়া, এই বিষয়গুলোকে আমলে নিচ্ছে কানাডা গভর্নমেন্ট। তো এই বিষয়গুলোকে ভালোভাবে খেয়াল করে আপনারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন। পাশাপাশি যারা এক্সটেনশন করবেন তাদেরও এই বিষয়গুলো মেনটেন করতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।